সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি, ধ্রুব তারকার সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া, হবে চিরপাথেয় চিরযাত্রার। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়। পায়ে অন্তরে নির্ভয় পরিচয়, চির অজানা। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। নমস্কার, আমি পরমা। শিলচর দূরদর্শন প্রযোজিত শেষ লেখা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিপ্লব বিশ্বাস, রয়েছেন পৌলমী চক্রবর্তী, রয়েছেন প্রসূন চক্রবর্তী, আছেন দীপান্বিতা দাস, রয়েছেন নীলাক্ষ চৌধুরী। যন্ত্রানুষঙ্গে রয়েছেন তবলায় অসীমানন্দ বিশ্বাস, পারকাশনে সেবায়ন রায়চৌধুরী, কিবোর্ডে ঋষিকেশ চক্রবর্তী এবং বাঁশিতে রয়েছেন সৌম্যদীপ পালচৌধুরী। রবীন্দ্রনাথ আমাদের জীবনে কতখানি, সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রতিদিনের চর্যায় যাপনে তিনি রয়েছেন নানাভাবে, নানা রূপে। আজ রবীন্দ্রনাথকে নিয়ে, আমাদের জীবনে তার প্রভাব নিয়ে আমরা কিছু কথা বলবো, কিছু তার রচনা শুনব গানে, কবিতায়। প্রথমে আমি একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, যে রবীন্দ্রনাথ শুধুমাত্র কোনো বিশেষ দিনের মধ্যে সীমাবদ্ধ নন। রবীন্দ্রনাথ ছড়িয়ে রয়েছেন আমাদের জীবনের প্রতিদিন, প্রতি মুহূর্তে। রবীন্দ্রনাথের একখানি গান এবার আমরা শুনব পৌলমী চক্রবর্তীর কাছ থেকে। সন্ধ্যা হলো গো, ও মা
রবীন্দ্রনাথকে নিয়ে আমরা নানা রকম চর্চা করি, নানা রকম ধারণাও করি, কিন্তু শুধু ধারণার প্রয়োজন কি? রবীন্দ্রনাথকে নিয়ে নানা তথ্য আমাদের দিয়ে গেছেন তাকে যারা কাছ থেকে দেখেছেন, তার সাথে দিনের পর দিন কাটিয়েছেন তেমন অনেক মানুষ। যেমন ধরুন রবীন্দ্রনাথের পোশাক, গুরুদেবের পোশাক নিয়ে রানীচন্দ, রবীন্দ্রনাথের স্নেহধন্যা, লিখেছেন যে গুরুদেব টুপি পরতে খুব ভালোবাসতেন এবং আমরা বেশিরভাগ ছবিতে রবীন্দ্রনাথকে যে টুপি পরা দেখি সেটা কিন্তু রবীন্দ্রনাথের একবারের কোনো ধারণা থেকে তৈরি হয়নি। নানা রকম টুপি বানিয়ে কারিগরকে দিয়ে তারপরে তিনি এই টুপিতে এসে স্থিত হয়েছিলেন। তো রবীন্দ্রনাথের পোশাকের বিষয়ে রানীচন্দ আরও লিখছেন, সেবার ভয়ঙ্কর গরম, রবীন্দ্রনাথ তার ঘরে বসা, খোয়াইয়ের ধুধু, মাঠে প্রচণ্ড রোদ, গরম হাওয়া, রানীচন্দ ঘরে ঢুকে দেখছেন গুরুদেব মোটা একটা সুতির কাপড়ের জোব্বা পরে লিখছেন। তিনি বললেন, গুরুদেব আপনার গরম লাগছে না? এত মোটা কাপড়ের জোব্বা পরে আছেন। কবিগুরু বললেন, গরম লাগছে, কম যাতে লাগে তাই তো এই জোব্বা পরেছি, তুমিও গায়ে একটা গরম কাপড় জড়িয়ে দেখো, গরম হাওয়া লাগবে না তো, গরম কম লাগবে। তো এরকমই ছিল রবীন্দ্রনাথের সাধারণের থেকে একটু আলাদা বিভিন্ন চিন্তাভাবনা, সব কিছু নিয়েই তো খুব গভীরভাবে ভাবতেন। রবীন্দ্রনাথের জীবনের এরকম বিভিন্ন তথ্য আমরা আরও আলোচনা করব। তবে এবারে রবীন্দ্রনাথের একখানি কবিতা শুনব বিপ্লব বিশ্বাসের কাছ থেকে। ওরে পাখি, থেকে থেকে ভুলিস কেন সুর, যাস নে কেন ডাকি, বাণীহারা প্রভাত হয় যে বৃথা, জানিস নে তুই কি তা? অরুণ আলোর প্রথম পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর পাতায় পাতায় জাগে। তুই যে ভোরের আলোর মিতা, জানিস নে তুই কি তা? জাগরণের লক্ষ্মী যে ওই আমার শিয়রেতে আছে আঁচল পেতে, জানিস নে তুই কি তা? গানের দানে উহারে তুই করিস নে বঞ্চিতা। দুঃখ রাতের স্বপন তলে প্রভাতী তার কি যে বলে, নবীন প্রাণের গীতা, জানিস নে তুই কি তা? বিপ্লবদার কবিতার রেশ ধরেই আমরা একখানি রবীন্দ্রসঙ্গীত শুনব প্রসূন ও দীপান্বিতার দ্বৈত কণ্ঠে। তোর দিনের শেষে
দেখবে বার ঘাটে এসে তোরি কি তোর দিনের শেষে দেখবে বার ঘাটে এসে সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তুলির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে ওরে মাঝি। যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারে হাসি টিকার আধার বে আসছে আজি। যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারের হাসি টিকার আধার বে আসছে আজি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি। যেগুলি তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজিয়ে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তুলির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে ওরে মাঝি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায় কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়। আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের করবে সজ্জা বনবাসের। শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি। কখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আরও একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি, যার কোলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী। অতীতের পালানো স্বপন আবার করিবে সেথা ভিড়। অস্ফুট গুঞ্জন স্বরে আরবার রচি দেবে নীর। সুখ স্মৃতি ডেকে ডেকে এনে জাগরণ করিবে মধুর। যে বাঁশি নীরব হয়ে গেছে ফিরায়ে আনিবে তার সুর। বাতায়নে রবে বাহু মেলি বসন্তের সৌরভের পথে। মহানিঃশব্দের পদধ্বনি শোনা যাবে নিশীথ জগতে। বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতেছে আসন, চিরদিন রাখিবে বাঁধিয়া কানে কানে তাহারি ভাষণ। ভাষা যার ছিল না কো জানা, আঁখি যার কয়েছিল কথা। জাগায়ে রাখিবে চিরদিন সকরুণ তাহারি বারতা। আবার
দীপান্বিতার এই গানে রানীচন্দের তার গুরুদেব লেখায় উল্লেখ করা আরও একটি ঘটনার কথা মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। রানীচন্দ লিখছেন, সেবার শান্তিনিকেতনে প্রচণ্ড গরম, এতটাই গরম যে প্রতিদিন বিকেলের পর থেকেই তাদের আকাশের দিকে চোখ থাকতো, যদি একটু মেঘ দেখা যায়, যদি একটু বৃষ্টির আভাস মেলে। তারপরে হঠাৎ কয়েকদিন এমন হলো যে বেশ মেঘ করে আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো শেষ পর্যন্ত স্থির হলো যে কবিগুরুকে কালিম্পং নিয়ে যাওয়া হবে, কারণ এতটা গরম তার শরীরের জন্য ঠিক নয়। তো কালিম্পং তিনি যাওয়া মানে তার সঙ্গে একটা বড় দল স্বাভাবিকভাবেই যেতেন, এবং প্রচুর জিনিসপত্র, তার আঁকার সরঞ্জাম, লেখার সরঞ্জাম, খাওয়ার সরঞ্জাম, সে এক যজ্ঞী বাড়ির ব্যাপার। তো সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা হলো। আর তখন যেটা হতো, বোলপুর স্টেশনে ট্রেনের প্রচুর চাল যেত, যেহেতু তখন শান্তিনিকেতন তৈরি হচ্ছে, আরও বড় হচ্ছে। তো সেই চালের জন্য একটা দরজা ছিল স্টেশন ইয়ার্ডের মধ্যে আলাদা করে, সেই দরজাটা খুলে রাখতে হতো যখন কবিগুরু কোথাও যেতেন, কারণ তার মোটর সরাসরি ওই দরজা দিয়ে প্ল্যাটফর্মের পাশে চলে যেত এবং উনি ট্রেনে উঠে যেতেন। তো সেবারও সেরকমই ব্যবস্থা। তখন তো আর মোবাইল ফোন তো দূরের কথা, সাধারণ ফোনও ছিল না, ফলে স্টেশনে গাড়ি এলো কি না এই খবরটা নিতেও কাউকে স্টেশনেই যেতে হতো। তো সেরকমই লোকজন যাওয়া আসা করছেন, তারপরে খবর এলো যে স্টেশনে গাড়ি আসছে, গুরুদেব এখন রওনা হবেন। গুরুদেব রওনা হয়ে গেলেন, নীল জোব্বা তার পরনে। রানীচন্দ লিখছেন যে আমি দেখছি, আমার বারান্দা থেকে আমি দেখছি গুরুদেবকে নিয়ে গাড়ি রওনা হয়ে গেল। স্বাভাবিকভাবেই ওনার মনটা খারাপ, কারণ এটা তো স্বাভাবিক, কবিগুরুকে যারা সামনে থেকে দেখেছেন, আমরা দেখিনি, আমাদেরই উনি জীবনটা ভরিয়ে রেখেছেন, আর যারা সামনে থেকে দেখেছেন তাদের ওনার সামনে থেকে চলে যাওয়া মানে কতটা শূন্যতা হতে পারে, সেটা নিয়েই মন খারাপ করে রানী দাঁড়িয়ে রয়েছেন বারান্দাতেই। উনি দেখছেন দূর থেকে বোলপুর স্টেশনে ট্রেন ঢুকলো, মনে মনে উনি হিসেব করছেন যে কতক্ষণে গুরুদেব গাড়িতে উঠবেন, কখন গাড়ি ছেড়ে যাবে। ইতিমধ্যেই হঠাৎ আবার উনি মোটরের হর্ন শুনতে পেলেন। নিচে তাকালেন, দেখলেন কবিগুরুর গাড়ি আবার ফিরে এসেছে। নীল জোব্বার একটা ঝলক দেখতে পেলেন, বুঝলেন গুরুদেবই ফিরে এসেছেন। তিনি দৌড়ে নিচে নেমে এলেন, মোটরের জানালা দিয়ে জিজ্ঞেস করলেন, গুরুদেব এ কি, আপনি আবার ফিরে এলেন যে? গুরুদেব হেসে বললেন, সবাই ভাবো তো কত ব্যস্ত হচ্ছে, জলের কুজোটা পর্যন্ত আছে, শুধু আমিই নেই। এই বলে উনি রানীকে হাত দিয়ে দেখালেন। রানী দেখলেন ঈশান কোণে মেঘ জমেছে, বৃষ্টি হবে। গুরুদেব বললেন, কোপাইতেই যদি বৃষ্টি হয়, আমার কালিম্পংয়ে যাওয়ার দরকার কি? তো দীপান্বিতার এই আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে গানের এই স্মৃতিটা আমাকে মনে পড়িয়ে দিল। যদিও সেদিন বৃষ্টি হয়নি, গুরুদেবকে তার 2-4 দিন বাদে কালিম্পং যেতে হয়েছিল, এবং কালিম্পং থেকে অসুস্থ হয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। সেই তার শেষ অসুখ। থাক সেসব কথা, আমরা বরং এখন একটা কবিতা শুনে নিই। বিপ্লবদা, একটা কবিতা। ঠিক আছে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চিরস্বচ্ছ সরল বিশ্বাসে, সে যে করে তারে চিরসমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক
অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। অশ্রু নদী সুদূর পারে, ঘাট দেখা যায় তোমার দ্বারে।
গুরুদেব অর্থাৎ কবিগুরুর রসবোধ সুবিদিত। তার বিভিন্ন রচনায়, বিভিন্ন চিঠিপত্রে আমরা একাধিকবার তার পরিচয় পেয়েছি। এইরকমই একটি ঘটনার কথা রানীচন্দ্র তার গুরুদেব লেখায় উল্লেখ করেছেন। সেবারে শান্তিনিকেতনে বোলপুরে খুব ম্যালেরিয়া হচ্ছে, খুব মানে বর্ষার সময় খুব কলেরাও হয়েছে, এবং তারপরে হলো যেটাকে আমরা পক্স বলি, বসন্ত। তখন একেবারেই অন্য রকমের চিকিৎসা পদ্ধতি ছিল। তো প্রতি বছরই এই কলেরা, ম্যালেরিয়া, বসন্ত এগুলোর জন্য টিকা দিতে আসতেন চিকিৎসক। তো সেবারে হয়েছে বসন্তের প্রাদুর্ভাব। সবার মধ্যে একটা ফিসফাস শোনা যাচ্ছে যে মোটামুটি আশ্রমিক সবারই টিকা নেওয়া সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র গুরুদেব বাকি। কিন্তু গুরুদেবকে বলবে কে টিকা নেওয়ার কথা? তো শেষ পর্যন্ত আর উপায়ন্তর না পেয়ে তার শরীরের জন্য চিন্তিত হয়ে যিনি চিকিৎসক টিকা দেবেন তিনি নিজেই গুরুদেবের লেখা যে ঘরে বসে উনি লিখতেন সেই ঘরে গেলেন। উনি টেবিলে বসে লিখছেন। চিকিৎসক একটু আওয়াজ করে বললেন, গুরুদেব, বসন্তের টিকা। তখন কবিগুরু বলছেন, যাদের জীবনে বারবার বসন্ত ঘুরে ঘুরে আসে তাদের কাছে যাও, আমার অত বসন্ত বছরে বছরে আসে না। বলে পাশে দাঁড়ানো ওনার সেক্রেটারির দিকে একটু কটাক্ষ করে উনি আবার লিখতে শুরু করলেন। তো এরকমই ছিল সেই মহান কবির সাধারণ মানুষের বোঝার মতো রসবোধ। কথা, রবীন্দ্রনাথের কথা বললে শেষ হওয়ার নয়, কিন্তু সময় এক সময় ফুরিয়ে যায়। তো তাই আমরা এবারে একটি গান শুনে নিই। পৌলমী একটা গান আমাদের শোনান। আজীবন সৃষ্টির সমুদ্রে ডুবে থাকা রবীন্দ্রনাথ কিন্তু জীবন সায়াহ্নে এসেও সৃষ্টি বিমুখ হননি। তার শেষ অস্ত্রোপচারের আগে যখন নিজের হাতে কলম ধরে হয়তো গুরুদেব লিখতে পারতেন না, সেই সময়ও তার প্রিয়, শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে পাশে থাকা রানীচন্দ্র তার সৃষ্টিগুলিকে ধরে রেখেছেন শেষ লেখা গ্রন্থের পাতায় পাতায়। তাই রবীন্দ্রনাথ আমাদের অতীত,
বর্তমান এবং ভবিষ্যৎ। তিনি আমাদের মনের মানুষ। তার কোনো লয় নেই, ক্ষয় নেই, জরা নেই, যাওয়া নেই। তাই প্রতিদিন পুরনো দুয়ার খুলে আমরা সবাই প্রতীক্ষায় থাকি নতুন আলোর। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকোটর হাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। শুধু সহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, 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 তোমারই হোক জয়। তিনি